আচ্ছা, এমন কিছু জিনিসের কথা ভাবুন তো, যা ঠিক ব্যক্তিগত জিনিসের মতো নয়। মানে আমরা যেগুলো কিনি, ব্যবহার করি, সেগুলো তো আমার আপনার আলাদা। হুম। কিন্তু ধরুন রাস্তার আলো বা ধরুন দেশের নিরাপত্তা ব্যবস্থা, এগুলো তো মানে আমরা সবাই একসাথেই ব্যবহার করি, তাই না? ঠিক তাই। এগুলো সবার জন্য। এগুলোকে ঠিক ব্যক্তিগত সম্পত্তি বলা যায় না। এগুলো কেন জরুরি সেটা তো আমরা বুঝি, কিন্তু এগুলো সরবরাহ করতে গিয়ে মানে কি ধরনের সমস্যা হয়? আচ্ছা, ওই যে রবিনসন ক্রুজোর গল্পটা আছে না, হ্যাঁ হ্যাঁ, নির্জন দ্বীপের। উনি যখন একা ছিলেন সব কিছুই তো ছিল ওনার ব্যক্তিগত, কিন্তু যেই না দ্বীপে লোক বাড়তে শুরু করলো, তখন কিছু জিনিসের সুবিধা তো আর ব্যক্তিগত রাখা গেল না, তাই না? সবার হয়ে গেল। ঠিক এইখানেই আসছে সরকারি পণ্য বা পাবলিক গুডসের ধারণাটা। মানে আজকের আলোচনাটা আমরা করছি আরিয়ে হিলম্যানের পাবলিক ফাইন্যান্স অ্যান্ড পাবলিক পলিসি বইয়ের ওপর ভিত্তি করে, বিশেষ করে তৃতীয় অধ্যায়ের একটা অংশ নিয়ে। ও আচ্ছা, হিলম্যানের বই। হ্যাঁ, আমরা বোঝার চেষ্টা করব এই পাবলিক গুডস আসলে কি, কত রকমের হতে পারে, আর এদের বৈশিষ্ট্যগুলোই বা কীরকম। আমাদের লক্ষ্য হলো এই ধারণাটা একটু পরিষ্কার করা, তাই তো? সাধারণ ব্যক্তিগত জিনিস থেকে এর ফারাকটা কোথায়, আর আর কেন এগুলো বাজারের মাধ্যমে সহজে সরবরাহ করা যায় না, মানে এই দিকগুলো বোঝা। একদম। আর সেই সাথে এটাও দেখব যে কেন এক্ষেত্রে প্রায়শই সরকারের দরকার হয়, যদিও সরকারেরও কিন্তু অনেক সীমাবদ্ধতা থাকে, সেটাও মনে রাখতে হবে। আচ্ছা। আরেকটা খুব জরুরি বিষয় পরিষ্কার করা দরকার শুরুতেই, সরকারি সরবরাহ আর সরকারি অর্থায়ন এই দুটো কিন্তু এক জিনিস নয়। ও, একটু বুঝিয়ে বলবেন? মানে সরকার নিজে কিছু তৈরি করে দিতে পারে, যেমন ধরুন সরকারি রাস্তা, আবার সরকার নিজে না বানিয়ে অন্য কাউকে বানানোর জন্য টাকাও দিতে পারে, মানে অর্থায়ন করতে পারে। দুটো আলাদা ব্যাপার। আচ্ছা আচ্ছা, বুঝলাম। বেশ, তাহলে শুরু করা যাক। এই যে পাবলিক গুডস বলছেন, এর মূল বৈশিষ্ট্যগুলো কি? মানে সাধারণ জিনিসের সাথে এর তফাৎটা কোথায়? আপনি একটা কিনলেন, আমি একটা কিনলাম, মানে মোট যা আছে তা বিভিন্ন মানুষ ভাগ করে ব্যবহার করে। আমি যে অ্যাপেলটা খাচ্ছি সেটা তো আর আপনি খেতে পারছেন না। হ্যাঁ, এটা তো ভাগ হয়ে যায়, রাইভালরি আছে। ঠিক। কিন্তু পাবলিক গুডসের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। মোট যা সরবরাহ করা হয়, যেমন ধরুন একটা বাতি ঘরের আলো বা জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা সবাই একসাথেই পায়। আমার পাওয়ার কারণে আপনার পাওয়াটা কমে যায় না। যেমন ধরুন একটা রেডিও স্টেশনে গান বাজলে এলাকার সবাই সেটা শুনতে পায়, আমার শোনাতে তো আপনার শুনতে অসুবিধা হয় না। একদম। যদিও গানটা কার কতটা ভালো লাগছে সেই মূল্যায়নটা কিন্তু ভিন্ন হতেই পারে। মানে সুবিধেটা সবাই পেলেও সবার কাছে তার মূল্য সমান নাও হতে পারে। আচ্ছা, এবার ওই রবিনসন ক্রুজোর উদাহরণে যদি ফিরি, দ্বীপের লোক বাড়ার সাথে সাথে কিছু সুবিধা তো সম্মিলিত হয়ে গেল বলছিলেন, যেমন? যেমন ধরুন মশা তাড়ানো। একজন মশা তাড়ালে তো সবারই উপকার হয়। বা ধরুন দ্বীপে চলাচলের জন্য একটা পায়ে চলা পথ বানানো হলো, কিংবা বিপদের সময় সবাইকে সতর্ক করার জন্য কোনো একটা ব্যবস্থা, এগুলো তো সম্মিলিত সুবিধা। হুম। আর এখান থেকেই দুটো খুব মৌলিক প্রশ্ন উঠে আসে। এক, এই জিনিসগুলো ঠিক কতটা পরিমাণে সরবরাহ করা উচিত, মানে কতটা চওড়া রাস্তা দরকার বা কতটা নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট। আর দ্বিতীয়টা নিশ্চয়ই খরচের। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন হলো এর খরচটা কে দেবে, কিভাবে এর অর্থায়ন হবে। নিশ্চয়ই সব পাবলিক গুডস একরকম নয়। মানে বইতে দেখলাম বিশুদ্ধ বা পিওর পাবলিক গুডস আর ব্যবহারজনিত হ্রাসপ্রাপ্ত বা কনজেস্টেবল পাবলিক গুডসের কথা বলা হয়েছে। এদের মধ্যে ফারাকটা কি? ঠিক, বিশুদ্ধ পাবলিক গুডসের মূল বৈশিষ্ট্য হল এর সুবিধা ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও কমে না, নন রাইভাল রাস্টাকে বলে। যেমন ধরুন জাতীয় নিরাপত্তা, দেশের সব নাগরিকই এর সুবিধা পায়, নতুন একজন নাগরিক এলে তার জন্য কিন্তু সুবিধাটা কমে যায় না। বা ধরুন একটা নির্জন বাতিঘরের আলো, যত জাহাজই দেখুক আলোর তীব্রতা তো কমে না। আচ্ছা, আর কনজেস্টেবল নামটা শুনেই মনে হচ্ছে ভিড়ের ব্যাপার আছে। হ্যাঁ, কনজেস্টেবল বা ব্যবহারজনিত হ্রাসপ্রাপ্ত জিনিসের সুবিধা একটা নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীর পর কমতে থাকে, মানে ভিড় বাড়লে সুবিধা কমে যায়। সবচেয়ে সহজ উদাহরণ হলো রাস্তা। যখন রাস্তায় গাড়ির সংখ্যা খুব বেড়ে যায় তখন যানজট হয়, আর তখন তো সবারই অসুবিধা হয়, তাই না? মানে সুবিধাটা কমে যায়। তার মানে এই কনজেস্টেবল জিনিসগুলো, যেমন ধরুন একটা পার্ক বা জিম বা সিনেমা হল, এমনকি টোল দেওয়া রাস্তা, এগুলোতে কে সুবিধা পাবে সেটা কি নিয়ন্ত্রণ করা যায়? মানে চাইলে কাউকে বাদ দেওয়া সম্ভব?
এক্সক্লুডেবল? হ্যাঁ, যায়। চাইলেই তো সিনেমা হলের গেটের টিকিট চেক করে ঢুকতে দেওয়া হয়, বা টোল না দিলে রাস্তায় উঠতে দেওয়া হয় না। আর এই কারণেই কিন্তু এই কনজেস্টেবল জিনিসগুলো অনেক সময় বেসরকারিভাবে সরবরাহ করা সম্ভব হয়, মানে বাজার এখানে কাজ করতে পারে। একটা সিনেমা হল বা জিম তো বেসরকারি হতেই পারে। ও, তাহলে সরকারের মূল দায়িত্বটা এসে পড়ে ওই বিশুদ্ধ পাবলিক গুডসের ক্ষেত্রে, যেখান থেকে কাউকে বাদ দেওয়া কঠিন বা হয়তো উচিত নয়। মূলত তাই, কারণ ওগুলো বাজার সরবরাহ করতে চায় না বা পারে না। তবে সরকার কিন্তু কনজেশনের সমস্যা কমানোর জন্য ট্যাক্স ব্যবহার করতে পারে। যেমন ধরুন, খুব ভিড়ের রাস্তায় চলার জন্য কনজেশন চার্জ নেওয়া। এর দুটো লাভ হতে পারে: এক, যানজট কিছুটা কমল, আর দুই, সরকারের কিছু আয়ও হলো। আচ্ছা, বইতে পাবলিক গুডস আর ন্যাচারাল মনোপলি বা প্রাকৃতিক একচেটিয়া অবস্থার একটা যোগসূত্রের কথা বলা হয়েছে দেখলাম। বিশুদ্ধ পাবলিক গুডস কেন স্বাভাবিকভাবে একচেটিয়া হয়ে যায়, এর কারণটা কি? এর মূল কারণটা হলো, এই ধরনের জিনিস সরবরাহ করতে শুরুতে একটা বিরাট অঙ্কের স্থির খরচ বা ফিক্সড কস্ট লাগে। ধরুন, ওই বাতিঘর বানানোর কথাই ভাবুন, বা একটা ব্রিজ বানানোর খরচ। হ্যাঁ, বিশাল খরচ। একবার এই বিপুল খরচ করে জিনিসটা তৈরি হয়ে গেলে এরপর কিন্তু প্রতি অতিরিক্ত ব্যবহারকারীর জন্য খরচ প্রায় শূন্য বা খুবই কম। মানে বাতিঘরটা একবার জ্বলে উঠলে একটা বাড়তি জাহাজ সেই আলো দেখলে তো বাতিঘরের খরচ বাড়ে না। ঠিক। ফলে যত বেশি ব্যবহারকারী হয়, ওই শুরুর বিরাট খরচটা তত বেশি জনের মধ্যে ভাগ হয়ে যায়। মানে গড় খরচ দন্দন কমতে থাকে। আর অর্থনীতিতে যখন গড় খরচ কমতেই থাকে, তখন একজন সরবরাহকারী থাকাই সবচেয়ে সাশ্রয়ী বা এফিশিয়েন্ট হয়। একই জায়গায় দুটো বাতিঘর বানানো তো অপচয়, তাই না? এই পরিস্থিতিকেই বলে প্রাকৃতিক একচেটিয়া অবস্থা। আচ্ছা, কারণ গড় খরচ কমছেই। কিন্তু প্রশ্ন হলো, এই যে একজন সরবরাহকারী, এই একচেটিয়া সরবরাহকারীটা কে হবে? সাধারণত তো সরকারি হয়, তাই না? যেমন দেশের প্রতিরক্ষা বা ধরুন আইন ব্যবস্থা। হ্যাঁ, প্রায়শই সরকার এই ভূমিকা নেয়। কারণ যদি কোনো বেসরকারি সংস্থা এই দায়িত্ব নেয়, তাহলে কিছু সমস্যা হতে পারে। কীরকম সমস্যা? দেখুন, বেসরকারি সংস্থার মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন করা। ধরুন, আইন প্রয়োগের দায়িত্ব যদি কোনো বেসরকারি সিকিউরিটি কোম্পানির হাতে থাকে, তারা হয়তো ক্ষমতার অপব্যবহার করতে পারে। যেমন ভয় দেখিয়ে বা মিথ্যে অভিযোগে টাকা আদায়ের চেষ্টা করতে পারে নিজেদের লাভ বাড়াতে। এটা তো ভয়ের কথা। আবার ধরুন, সরকার কোনো বেসরকারি কোম্পানির কাছ থেকে খুব জরুরি কোনো প্রতিরক্ষার সরঞ্জাম কিনছে। একবার সরঞ্জাম বানিয়ে ফেলার পর কোম্পানি হয়তো চুক্তির চেয়ে অনেক বেশি দাম চাইতে পারে, কারণ তারা জানে সরকারের তখন ওই সরঞ্জামটা খুব দরকার, অন্য কোথাও থেকে চট করে পাওয়া যাবে না। এটাকে হোল্ড আপ সমস্যা বলে। উল্টোটাও হতে পারে, সরকার হয়তো ক্ষমতা ব্যবহার করে কম দাম দিতে চাইতে পারে। তাই এই সব ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস আর সঠিক নিয়ন্ত্রণের প্রশ্নটা খুব জরুরি হয়ে পড়ে। আচ্ছা, বুঝলাম। কিছু পাবলিক গুডস তো আবার অন্য জিনিস উৎপাদনের কাজে লাগে, তাই না? যেমন ধরুন, ভালো রাস্তাঘাট বা আইনের শাসন যদি থাকে, তাহলে তো ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হয়। এগুলোকে কি তাহলে পাবলিক ইনপুটস বলা যায়? অবশ্যই। এগুলো সরাসরি ভোগের জন্য নয়, বরং অন্য অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ইনপুট বা উপকরণ হিসেবে কাজ করে। আর হ্যাঁ, এটাও মনে রাখা ভালো, পাবলিক গুডস যে সবসময় ভালোই হবে তাও কিন্তু নয়। সম্মিলিত ক্ষতি বা পাবলিক ব্যাডও হতে পারে। যেমন? সবচেয়ে বড় উদাহরণ হল পরিবেশ দূষণ। একজনের ফ্যাক্টরির ধোঁয়া তো শুধু তার ক্ষতি করে না, সবার বাতাসকেই দূষিত করে। এটাও এক ধরনের পাবলিক গুডস, তবে নেতিবাচক অর্থে। আর একটা মজার বিষয় দেখলাম বইতে, পাবলিক গুডসের জন্য টাকা দেওয়াটা কিন্তু সবসময় পরার্থপরতা বা অন্যের উপকার করার ইচ্ছা থেকে আসে না। ঠিক, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেমন যখন বাবা মা তাদের সন্তানের স্কুলে ভালো শিক্ষক চান বা ভালো ল্যাবরেটরি চান, তখন তাদের মূল উদ্দেশ্য তো নিজের সন্তানের ভালো করা, কিন্তু এর ফলে ক্লাসের অন্য সব বাচ্চারাও তো উপকার হয়, তাই না? একদম। এটা আসলে নিজের স্বার্থ দেখতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে অন্যের উপকার করে ফেলা। অর্থনীতিবিদরা এটাকে পরার্থপরতা বলেন না। আর এখানে কি আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা, ওই যে বর্জন বা এক্সক্লুশনের সমস্যা? হ্যাঁ, বিশুদ্ধ পাবলিক গুডসের ক্ষেত্রে এটা একটা বিরাট সমস্যা। ধরুন, তাত্ত্বিকভাবে হয়তো কাউকে সুবিধা পাওয়া থেকে বাদ দেওয়া সম্ভব, যেমন দেশের নিরাপত্তা থেকে কাউকে বাদ দেওয়া তো যায় না। কিন্তু ধরুন,
একটা পার্কে ঢোকার জন্য উঁচু দেয়াল দিয়ে গেট বানিয়ে টিকিট সিস্টেম করা হলো। করা তো যায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি অর্থনৈতিকভাবে দক্ষ, এফিশিয়েন্ট? উত্তর হলো না। কেন? কারণ একজন বাড়তি লোক যদি সেই পার্কে ঢোকে, তাতে সাধারণত পার্কটার রক্ষণাবেক্ষণের খরচ প্রায় বাড়ে না, যদি না ভিড় হয়। মানে অতিরিক্ত ব্যবহারকারীর প্রান্তিক খরচ, মার্জিনাল কস্ট অফ ইউজ, প্রায় শূন্য। অর্থনীতি বলে সবচেয়ে দক্ষ অবস্থা হলো যখন দাম প্রান্তিক খরচের সমান হয়। তার মানে ব্যবহারের দক্ষ মূল্য, এফিশিয়েন্ট প্রাইস, হওয়া উচিত শূন্য। ওহ, মানে পার্কে ঢোকা ফ্রি হওয়া উচিত। বা ধরুন একটা সেতুতে যদি যানজট না থাকে, তাহলে টোল শূন্য হওয়া উচিত। অর্থনৈতিক দক্ষতার দিক থেকে দেখলে হ্যাঁ, কিন্তু সমস্যাটা হলো যদি ব্যবহারের দাম শূন্য হয়, তাহলে পার্কটা বা সেতুটা বানানোর যে বিপুল খরচ, সেটা উঠবে কিভাবে? ঠিক, কেউই তো তাহলে স্বেচ্ছায় টাকা দিতে চাইবে না। সবাই ভাববে অন্যরা দিক, আমি ফ্রিতে ব্যবহার করি। এটাই কি সেই বিখ্যাত ফ্রি রাইডার প্রবলেম? একদম ঠিক, এটাই ফ্রি রাইডার সমস্যা। সবাই সুবিধাটা ভোগ করতে চায়, কিন্তু খরচটা অন্য কেউ দিক এটাই আশা করে। ভাবুন, বাতিঘরের আলো তো সব জাহাজই ব্যবহার করে, কিন্তু কজন স্বেচ্ছায় এসে তার জন্য চাঁদা দিয়ে যাবে? দেবে না। ক্রুসোর উদাহরণে যদি ফিরি, তার যদি দ্বীপে সবার উপর কর বসানোর ক্ষমতা না থাকত, তাহলে তো ওই মশা তাড়ানো বা রাস্তা বানানোর জন্য টাকা তোলা তার পক্ষে প্রায় অসম্ভব হতো, তাই না? হ্যাঁ, প্রায় অসম্ভব। এখানেই প্রশ্ন আসে, এই কর আরোপের ক্ষমতা ছাড়া শুধু মানুষের সদিচ্ছার উপর নির্ভর করে কি পাবলিক গুডস ঠিকমতো সরবরাহ করা সম্ভব? সমাজ কতটা কার্যকরভাবে এটা করতে পারে? তাহলে কি স্বেচ্ছায় ব্যক্তিগত চাঁদা দিয়ে পাবলিক গুডস তৈরি করা যায়? আর সেটার চাহিদাই বা বোঝা যায় কিভাবে? মানে কতটা পার্ক দরকার বা কতটা নিরাপত্তা দরকার, এটা বুঝব কি করে? দেখুন, ব্যক্তিগত জিনিসের ক্ষেত্রে মোট চাহিদা বের করা হয় আমরা জানি। বাজারে সবাই মিলে মোট কতগুলো অ্যাপেল কিনতে চায় একটা নির্দিষ্ট দামে, সেটা যোগ করলেই মোট চাহিদা পাওয়া যায়। এটাকে বলে অনুভূমিক যোগফল, হরাইজন্টাল সামেশন। কিন্তু পাবলিক গুডসের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ পাবলিক গুডস, যেমন একটা নির্দিষ্ট আকারের পার্ক বা নির্দিষ্ট মানের নিরাপত্তা, সবাই একসাথেই ভোগ করে, তাই এখানে দেখতে হয় ওই নির্দিষ্ট পরিমাণের জন্য সবাই মিলে মোট কত টাকা দিতে ইচ্ছুক। অর্থাৎ প্রত্যেকের ব্যক্তিগত প্রান্তিক সুবিধার যোগফলটাই হল ওই পরিমাণের জন্য সমাজের মোট প্রান্তিক সুবিধা বা চাহিদা। এটাকে বলে উল্লম্ব যোগফল, ভার্টিক্যাল সামেশন। আচ্ছা, যোগটা হচ্ছে উল্লম্ব হবে, কারণ পরিমাণটা সবার জন্য একই। বেশ, তর্কের খাতিরে যদি ধরে নিই সবাই সত্যি সত্যি বলে যে তারা কতটা সুবিধা পাচ্ছে এবং সেই অনুযায়ী টাকা দিতেও রাজি আছে, যদিও জানি এটা বাস্তবসম্মত নয়, তাহলে কি ঠিকঠাক পরিমাণে পাবলিক গুডস সরবরাহ করা সম্ভব? হ্যাঁ, তাত্ত্বিকভাবেই এটা সম্ভব। যদি প্রত্যেকে তার পাওয়া সুবিধা অনুযায়ী ব্যক্তিগত দাম বা চাঁদা, পার্সোনাল প্রাইস দেয় এবং সেই সম্মিলিত দামটা যদি জিনিসটা তৈরির প্রান্তিক খরচের, মার্জিনাল কস্ট অফ প্রভিশনের সমান হয়, তাহলেই সবচেয়ে কার্যকর বা এফিশিয়েন্ট পরিমাণটা সরবরাহ করা হবে। মানে সিগমা এমবি ইজ ইকুয়াল টু এমসি। অর্থনীতিবিদরা দেখিয়েছেন এই অবস্থাতেই সমাজের মোট কল্যাণ সর্বাধিক হয়। এটাকে স্যামুয়েলসন কন্ডিশনও বলা হয়। কিন্তু বাস্তবে তো এমনটা হয় না। সমস্যাটা কোথায়? কেন মানুষ সত্যি কথা বলে না? মূল সমস্যা হলো ওই যে বললাম, তথ্যের অভাব বা অপ্রতিসম তথ্য, অ্যাসিমেট্রিক ইনফরমেশন। কে একটা পাবলিক গুডস থেকে ঠিক কতটা সুবিধা পাচ্ছে সেটা তো কেবল সেই ব্যক্তিই ভালো জানে, তাই না? সরকার বা অন্য কেউ তো আর মনের কথা পড়তে পারে না। ঠিক। ফলে খরচ কমানোর জন্য নিজের পাওয়া সুবিধাটা একটু কম করে দেখানোর একটা স্বাভাবিক প্রবণতা তৈরি হয়। মানে আমি হয়তো পার্কটা খুব ভালোবাসি, কিন্তু চাঁদা দেওয়ার সময় বললাম, আরে আমার আর কি এমন সুবিধা। হ্যাঁ, যাতে কম টাকা দিতে হয়। ঠিক। এখন যদি সবাই নিজের সুবিধা কম করে দেখায়, তাহলে যখন আমরা ওই উল্লম্ব যোগফলটা করব, তখন সম্মিলিত চাহিদাটাও অনেক কম মনে হবে, তাই না? অবশ্যই। ফলে পাবলিক গুডস প্রয়োজনের তুলনায় অনেক কম পরিমাণে সরবরাহ হবে, যেটা সমাজের জন্য মোটেও ভালো নয়। এই যে অন্যের খরচে সুবিধা ভোগ করার চেষ্টা বা নিজের সুবিধা গোপন করে খরচ এড়ানোর চেষ্টা, এটাই হলো ফ্রি রাইডিংয়ের মূল কথা। এই ফ্রি রাইডিং সমস্যা কাটানোর কোনো তাত্ত্বিক মডেল কি অর্থনীতিবিদরা ভেবেছেন? আমি বইতে লিন্ডাল সমাধান বলে একটা জিনিসের কথা দেখলাম। এটা কি? হ্যাঁ,
লিন্ডাল সমাধান একটা খুবই আকর্ষণীয়, বলতে গেলে ক্লাসিক তাত্ত্বিক মডেল। এটা সুইডিশ অর্থনীতিবিদ এরিক লিন্ডাল দিয়েছিলেন। এটা এমন একটা আদর্শ অবস্থার কথা বলে যেখানে একটা কাল্পনিক দর কষাকষির মাধ্যমে প্রত্যেকে তাদের সুবিধা অনুযায়ী করের একটা অংশ বা লিন্ডাল প্রাইস দিতে রাজি হয়। মানে যার সুবিধা বেশি সে বেশি কর দেবে। হ্যাঁ, তাত্ত্বিকভাবেই তাই। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে সবাই মিলে পাবলিক গুডসের একটা নির্দিষ্ট পরিমাণের ব্যাপারে একমত হয়। MB1 = MB2 = ... এই অবস্থায় পৌঁছালে সম্মিলিত প্রান্তিক সুবিধাটা খরচের সমান হয়। সিগমা MB = MC, অর্থাৎ এটা কার্যকর বা এফিশিয়েন্ট। কাগজে কলমে এটা খুবই সুন্দর একটা সমাধান। কিন্তু নিশ্চয়ই কোনো কিন্তু আছে। কিন্তু মজাটা হলো বাস্তবে এটা প্রয়োগ করা প্রায় অসম্ভব। কারণ সেই একই সমস্যা, অপ্রতিসম তথ্য। মানুষ কেন সত্যি কথা বলে নিজের আসল সুবিধাটা প্রকাশ করবে? তারা তো চাইবে কম সুবিধা দেখিয়ে কম কর দিতে, তাই না? হ্যাঁ, চাইবেই তো। ফলে এই দর কষাকষিটা ঠিকমতো হবেই না। তাই লিন্ডাল সমাধান আসলে একটা তাত্ত্বিক বেঞ্চমার্ক বা আদর্শ মানদণ্ড হিসেবেই রয়ে গেছে। এটা আমাদের দেখায় যে একটা পারফেক্ট দুনিয়ায় সমাধানটা কেমন হতে পারত। যদিও আমরা সেই পারফেক্ট দুনিয়ায় নেই। এটা বাস্তব সমস্যার সমাধানের উপায় নয়, বরং সমস্যাটা বোঝার একটা ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এই যে স্বেচ্ছায় টাকা দেওয়ার পরিস্থিতি, যেখানে প্রত্যেকেই ফাঁকি দিতে চায়, এটাকে কি প্রিজনার্স ডিলেমা বা বন্দির উভয় সংকট দিয়েও ব্যাখ্যা করা যায়? বইতে সেরকমই ইঙ্গিত আছে মনে হলো। হ্যাঁ, খুব ভালোভাবে যায়। প্রিজনার্স ডিলেমা তো গেম থিওরির খুব বিখ্যাত একটা কনসেপ্ট। ভাবুন, একটা পাবলিক গুডস তৈরির জন্য দুজনে চাঁদা দেওয়ার কথা। ধরুন আপনি আর আমি। আচ্ছা। এখন আমার দিক থেকে দেখলে সবচেয়ে ভালো হয় যদি আপনি চাঁদা দেন আর আমি না দিই। তাহলে আমি জিনিসটা পাবো, কিন্তু আমার কোনো খরচ হবে না। ফ্রি রাইডিং। আমার দিক থেকেও তো একই যুক্তি। আমি চাইবো আপনি দিন, আমি না দিই। ঠিক। এখন যদি দুজনেই এই যুক্তি অনুসরণ করি, তাহলে প্রভাবশালী কৌশল বা ডমিনেন্ট স্ট্র্যাটেজি হলো চাঁদা না দেওয়া। কিন্তু যদি দুজনেই চাঁদা না দিই, তাহলে কি হবে? তাহলে পাবলিক গুডসটা তৈরি হবে না, দুজনেরই ক্ষতি। একদম। এটাই হলো প্রিজনার্স ডিলেমার ফাঁদ। ব্যক্তিগতভাবে যেটা লাভজনক মনে হচ্ছে, চাঁদা না দেওয়া, সেটা অনুসরণ করলে সামষ্টিকভাবে একটা খারাপ ফলাফল আসছে, পাবলিক গুডস তৈরি না হওয়া। এই ন্যাশ সাম্যাবস্থাটা এখানে অদক্ষ, ইনএফিশিয়েন্ট। লিন্ডাল সমাধান আর এই প্রিজনার্স ডিলেমার ন্যাশ আচরণের মধ্যে তফাৎটা কি তাহলে? লিন্ডাল সমাধান একটা সমবায়মূলক ফলাফলের কথা বলে, যেখানে সবাই মিলেমিশে একটা ভালো সিদ্ধান্তে আসে। আর প্রিজনার্স ডিলেমার ন্যাশ সাম্যাবস্থাটা একটা অসমবায়মূলক ফলাফল, যেখানে প্রত্যেকে শুধু নিজের স্বার্থ দেখে সিদ্ধান্ত নেয়, অন্যের সিদ্ধান্তের কথা মাথায় রেখে। কিন্তু ল্যাবরেটরিতে পরীক্ষা করে নাকি দেখা গেছে মানুষ সবসময় এতটা স্বার্থপর আচরণ করে না। মানে প্রিজনার্স ডিলেমার ভবিষ্যৎবাণীর চেয়ে বেশি সহযোগিতা করে। ঠিক, এটা বেশ মজার একটা পর্যবেক্ষণ। আর এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, বিশেষ করে খেলার শুরুতে বা একবারের খেলায় মানুষ যতটা স্বার্থপর আচরণ করবে বলে গেম থিওরি বলে, মানে ন্যাশ সাম্যাবস্থা অনুযায়ী, তার চেয়ে বেশি সহযোগিতা করে। কেন করে? এর কি কোনো ব্যাখ্যা আছে? অনেকগুলো সম্ভাব্য ব্যাখ্যা আছে। কেউ হয়তো ভাবে আমি সহযোগিতা করলে অন্যজনও করবে, বিশ্বাস। কেউ হয়তো সামাজিক নিয়ম মেনে চলে, ভালো মানুষ হবার চেষ্টা। কারোর হয়তো সহজাতভাবেই সহযোগিতার প্রবৃত্তি থাকে। আবার কেউ হয়তো ভাবে সহযোগিতা না করলে পরের শাস্তি পেতে হতে পারে বা সুনাম নষ্ট হতে পারে। আত্মপরিচয়ের ব্যাপারও থাকে। কিন্তু এই সহযোগিতা কি সবসময় থাকে? না, দেখা গেছে খেলা যত শেষের দিকে এগোয় বা যদি খেলাটা বারবার একই খেলোয়াড়দের মধ্যে হয়, তাহলে শেষ রাউন্ডের দিকে সহযোগিতা কমে যায়। কারণ তখন আর ভবিষ্যতের কোনো চিন্তা থাকে না। আর একটা মজার পর্যবেক্ষণ হলো, অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করে তারা নাকি তুলনামূলকভাবে কম সহযোগিতা করে। হয়তো তারা গেম থিওরির যুক্তিটা বেশি বোঝে। হ্যাঁ, হতে পারে। তবে বাস্তব জগতে তো আর ল্যাবের মতো পরিস্থিতি নয়। সেখানে কি স্বেচ্ছাপ্রণোদিত অর্থায়নের ওপর ভরসা করা যায়? খুব একটা যায় না। এই পরীক্ষাগুলো আমাদের মানুষের আচরণ নিয়ে ইন্টারেস্টিং কিছু তথ্য দেয় ঠিকই, কিন্তু বড় আকারের সমাজে, যেখানে হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষ জড়িত, সেখানে স্বেচ্ছায় চাঁদা তুলে পাবলিক গুডস সরবরাহ করাটা খুবই কঠিন। শেষ পর্যন্ত কর ব্যবস্থার উপরই নির্ভর করতে হয়। দলের আকার যদি বড় হয়,
মানে অনেক লোক যদি থাকে তাহলে কি এই ফ্রি রাইডিংয়ের সমস্যা বাড়ে? চাঁদা দেওয়ার প্রবণতা কি কমে যায়? হ্যাঁ, সাধারণত তাই হয়। দলের আকার যত বড় হয়, প্রত্যেক ব্যক্তির মানে হয় তার ব্যক্তিগত চাঁদাটা তেমন কোনো প্রভাব ফেলবে না। আমি না দিলে কি হবে? আবার কে চাঁদা দিচ্ছে আর কে দিচ্ছে না সেটা নজরদারি করাও কঠিন হয়ে পড়ে। ফলে বড় দলে ফ্রি রাইডিংয়ের সমস্যাটা আরও প্রকট হয়। আচ্ছা, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া যদি আরও জটিল হয়, যেমন ধরুন চাঁদাটা কি একবারে দিতে হবে নাকি ধাপে ধাপে, বা ধরুন একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা না উঠলে কাজটাই হবে না, এরকম শর্ত থাকলে? হ্যাঁ, এগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। যেমন কে আগে চাঁদা দেবে, সবাই হয়তো অপেক্ষা করে অন্য কেউ শুরু করুক, অথবা ওই যে বললেন একটা ন্যূনতম চাঁদা বা থ্রেশহোল্ড যদি পূরণ করতে হয়, তাহলে হয়তো অনেকেই ভাবে আমার একার চাঁদায় তো থ্রেশহোল্ড পার হবে না, তাই দিয়েই বা কী লাভ। এই সব কারণে স্বেচ্ছায় অর্থায়ন আরও কঠিন হয়ে পড়ে। আচ্ছা, এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এগুলো তো মূলত সেই সব পাবলিক গুডস নিয়ে যেখানে সবার ব্যক্তিগত অবদান যোগ হয়ে মোট পরিমাণটা তৈরি হয়। কিন্তু বইতে দেখলাম আরও অন্যরকম পাবলিক গুডসও আছে, যেমন উইকেস্ট লিঙ্ক আর ভলেন্টিয়ার টাইপ। এগুলো ঠিক কেমন প্রিজনার্স ডিলেমা থেকে আলাদা? হ্যাঁ, এই দুটো ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে মোট সুবিধাটা সবার ব্যক্তিগত অবদানের সাধারণ যোগফল দিয়ে নির্ধারিত হয় না। উইকেস্ট লিঙ্ক গুডসের ক্ষেত্রে পুরো ব্যবস্থার কার্যকারিতা বা উপলব্ধ পরিমাণ নির্ভর করে সবচেয়ে দুর্বল অংশটার ওপর। মানে G=min GI। উদাহরণ দিলে বোধহয় পরিষ্কার হবে। ধরুন একটা গ্রামের চারপাশে বন্যা প্রতিরোধের জন্য বাঁধ দেওয়া হচ্ছে। গ্রামের 10টা পরিবার নিজেদের বাড়ির সামনের অংশের বাঁধ তৈরি করছে। এখন পুরো গ্রামের নিরাপত্তা কিন্তু নির্ভর করবে সবচেয়ে নিচু বাঁধটার উচ্চতার ওপর, তাই না? হ্যাঁ, ঠিক। একটা অংশ নিচু থাকলে তো সেখান দিয়ে জল ঢুকে যাবে। একদম। অন্য উদাহরণ হতে পারে একটা চেইন কতটা শক্তিশালী তা নির্ভর করে তার সবচেয়ে দুর্বল লিঙ্কটার ওপর। অথবা ধরুন একটা হাইকিং দলের গতি নির্ভর করে দলের সবচেয়ে ধীর সদস্যের ওপর। রাস্তার মানের ক্ষেত্রেও তাই। সবচেয়ে খারাপ অংশটাই পুরো রাস্তার ব্যবহারের অভিজ্ঞতা খারাপ করে দেয়। দেশের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতম স্থানটাও এরকম। এমনকি একটা অর্কেস্ট্রার পারফরমেন্সও সবচেয়ে খারাপ বাদকের দ্বারা প্রভাবিত হতে পারে। এই পরিস্থিতিতে তাহলে কৌশলটা কি দাঁড়ায়? এখানেও কি ফ্রি রাইডিং হয়? এখানে ঠিক ফ্রি রাইডিং হয় না, বরং সমস্যাটা হলো সমন্বয়ের। এটা প্রিজনার্স ডিলেমার মতো নয়, বরং একটা সমন্বয়ের খেলা, কোঅর্ডিনেশন গেম। এখানে একাধিক ন্যাশ সাম্যাবস্থা থাকতে পারে। একটা ভালো সাম্যাবস্থা হতে পারে যেখানে সবাই মিলে একটা উঁচু বাঁধ বানায়। আবার একটা খারাপ সাম্যাবস্থা হতে পারে যেখানে কেউই ঠিকমতো বানায় না, কারণ ভাবে অন্যরা বানাবে না। তাহলে ভালো সমাধানে পৌঁছানো যায় কিভাবে? যদি সবাই মিলে আলোচনা করে একমত হওয়া যায়, অথবা যদি কেউ নেতৃত্ব দেয়, তাহলে হয়তো ভালো সমাধানে পৌঁছানো সম্ভব। পর্যায়ক্রমে সিদ্ধান্ত নিলেও কাজ হতে পারে। এক্ষেত্রে সরকারের ভূমিকাটা হয়তো সরাসরি টাকা দেওয়া নয়, বরং একটা ন্যূনতম মান ঠিক করে দেওয়া, যেমন বাঁধের উচ্চতা কমপক্ষে এতটা হতে হবে, বা সবাইকে সমন্বয় করতে সাহায্য করা। তবে সমস্যা হতে পারে যদি সবার চাওয়া ভিন্ন ভিন্ন হয়। আচ্ছা, আর ভলেন্টিয়ার টাইপ পাবলিক গুডস, এটা উইকেস্ট লিঙ্কের উল্টো নাকি? অনেকটা তাই। এখানে উপলব্ধ পরিমাণটা নির্ভর করে সর্বোচ্চ ব্যক্তিগত অবদানের উপর, মানে G=max of GI। অর্থাৎ মাত্র একজন এগিয়ে এলেই হয়তো কাজটা হয়ে যায় বা সুবিধাটা পাওয়া যায়। এর উদাহরণ কি হতে পারে? ধরুন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ভিড় জমেছে। একজন যদি এগিয়ে এসে ট্রাফিক সামলানোর চেষ্টা করে, তাহলেই হয়তো জটটা ছেড়ে যায়। অথবা ধরুন ছিনতাইয়ের শিকার কাউকে বাঁচানোর জন্য একজন চিৎকার করে উঠলেই হয়তো ছিনতাইকারী পালিয়ে যায়। বা রাস্তা থেকে একটা ভাঙা কাঁচের বোতল সরানো, যেটা সবার জন্যই বিপজ্জনক। ঠিক। বা ধরুন সিনেমা হলে কেউ খুব জোরে ফোনে কথা বলছে, একজন যদি তাকে বারণ করে তাহলেই সবার সুবিধা হয়। পরীক্ষার রুটিন বদলানোর জন্য প্রিন্সিপালের কাছে আবেদন করা, মিটিংয়ে গ্রুপের হয়ে কেউ একজন কথা বলা, এগুলো সবই ভলেন্টিয়ার টাইপ। ওই যে বিখ্যাত ডাচ বালকের গল্পটা আছে না, যে একাই আঙ্গুল দিয়ে বাঁধের ফুটো আটকে রেখে শহর বাঁচিয়েছিল, এটা ওই ধরনের একটা উদাহরণ। সন্দেহজনক যাত্রী বা গ্যাং সম্পর্কে রিপোর্ট করা, বিচারকের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা, এগুলোও তাই। তাহলে এই ভলেন্টিয়ার হয় কে? মানে কে নেয় সেই উদ্যোগ? সবাই তো আর নেয় না। সাধারণত দুটো কারণ দেখা যায়।
হয় যার কাছে ওই পাবলিক গুডসটার মূল্য বা সুবিধা সবচেয়ে বেশি, হাই ভ্যালুয়েশন, সে এগিয়ে আসে, অথবা যার জন্য কাজটা করা সবচেয়ে সহজ বা কম খরচের, লো কস্ট, সে এগিয়ে আসে। যেমন ধরুন, একটা হাইকিং গ্রুপে কেউ অসুস্থ হয়ে পড়লে দলের সবচেয়ে শক্তিশালী বা অভিজ্ঞ সদস্য হয়তো সাহায্য আনতে যেতে পারে, কারণ তার জন্য কাজটা তুলনামূলকভাবে কম ঝুঁকির বা কম কষ্টের। কিন্তু যদি সবাই আশা করে যে অন্য কেউ কাজটা করবে, মানে কেউ ঝুঁকি বা খরচটা নিতে না চায়, তখন কি হয়? তখন পরিস্থিতিটা দাঁড়ায় গেম অফ চিকেনের মতো। দুটো গাড়ি যেমন মুখোমুখি এগিয়ে আসে, কে আগে সরে যাবে। এখানেও তাই, কে আগে এগিয়ে এসে খরচটা বহন করবে বা ঝুঁকিটা নেবে। এই খেলার ফলাফল কি হয়? এখানে দুটো দক্ষ ন্যাস সাম্যাবস্থা থাকে, যেখানে কোনো একজন কাজটা করে ফেলে, একজন সরে যায়। কিন্তু সমস্যা হলো, কে করবে সেটা নিয়ে অনিশ্চয়তা। দুজনেই যদি অপেক্ষা করে, তাহলে কেউই করবে না, খারাপ ফলাফল হবে। আবার এমনও হতে পারে, দুজনেই একই সময়ে একই কাজ করতে গেল, ডুপ্লিকেশন, সেটাও অদক্ষ। তবে যদি আগে থেকে ঠিক করা যায় কে করবে, যেমন পর্যায়ক্রমিক সিদ্ধান্ত, তাহলে হয়তো দক্ষ ফলাফল পাওয়া যায়। তবে এক্ষেত্রে দেখা যায় যে পরে সিদ্ধান্ত নেয় সে হয়তো সুবিধাজনক অবস্থায় থাকে, কারণ প্রথমজন কাজটা করে ফেলতে পারে। এক্ষেত্রে সামাজিক নিয়ম বা সরকারের ভূমিকা কি? পরিবারের মধ্যে যেমন কিছু কনভেনশন বা নিয়ম তৈরি হয়ে যায় যে কে কোন কাজটা করবে, তেমনি বৃহত্তর সমাজেও কিছু অলিখিত সামাজিক নিয়ম, সোশ্যাল নর্মস তৈরি হয়। যেমন বিপদে পড়লে অন্যকে সাহায্য করা উচিত। সরকার হয়তো শিক্ষার মাধ্যমে বা প্রচারের মাধ্যমে এই ধরনের নিয়মকে উৎসাহিত করতে পারে, তবে সরাসরি ভূমিকা বেশ সীমিত। বইতে একটা খুব ইন্টারেস্টিং ভাবনা দেখলাম, ব্যক্তি স্বাধীনতা বা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিপ্লবকেও নাকি এই ভলেন্টিয়ার টাইপ পাবলিক গুডস হিসেবে দেখা যায়। হ্যাঁ, এটা একটা উত্তেজক ভাবনা। যারা বিপ্লবে প্রথম অংশ নেয় তাদের ব্যক্তিগত ঝুঁকি অনেক বেশি, ধরা পড়া, আহত বা নিহত হওয়া। কিন্তু যদি বিপ্লব সফল হয়, তাহলে তার সুবিধা, যেমন স্বাধীনতা বা উন্নত শাসন, তো দেশের সবাই পায়। কিন্তু কে নেবে সেই প্রথম ঝুঁকিটা? তবে ইতিহাস বলে, এই ধরনের উদ্যোগের ফলাফল সবসময় গণতান্ত্রিক বা সবার জন্য ভালো হয় না। লেনিন বা মাওয়ের বিপ্লব আর ক্রমওয়েল বা ওয়াশিংটনের বিপ্লবের ফলাফল তো একরকম ছিল না। ঠিক। এবার আসা যাক খুব গুরুত্বপূর্ণ, হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক গুডসের কথায়, জাতীয় নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি। নিঃসন্দেহে এটা অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক গুডস, কারণ নিরাপত্তা না থাকলে তো অন্য কোনো কিছুই ঠিকমতো চলতে পারে না। ইতিহাস যদি দেখেন, তাহলে যুদ্ধ আর অন্যের রাজ্য বা সম্পদ দখলের চেষ্টাতেই পূর্ণ। যুদ্ধ মানেই তো বিপুল অদক্ষতা, সম্পদের অপচয় আর প্রায়শই ভয়ঙ্কর অন্যায় ও মানুষের ভোগান্তি। জাতীয় নিরাপত্তার দুটো দিক আছে বলছিলেন বইতে, প্রতিরোধ আর প্রতিরক্ষা। হ্যাঁ, প্রতিরোধ মানে হলো অন্যদের আক্রমণ করা থেকে বিরত রাখা, ভয় দেখিয়ে হোক বা অন্য উপায়ে। আর প্রতিরক্ষা হলো আক্রমণ হলে তা প্রতিহত করার ক্ষমতা। দুটোই কিন্তু বিশুদ্ধ পাবলিক গুডসের খুব ভালো উদাহরণ। দেশের সব নাগরিকই এর সুবিধা পায়, আর একজনের সুবিধা পাওয়াতে অন্যের কমে না। আর এর জন্য সরকারের বিশাল ব্যয়ের প্রয়োজন হয়। এই প্রতিরক্ষা ব্যয়ের সিদ্ধান্তটা কি অন্য দেশের উপরও নির্ভর করে? এখানেও কি সেই প্রিজনার্স ডিলেমার মতো পরিস্থিতি তৈরি হয়, যেমনটা আগে আলোচনা করছিলাম? একদম। ক্লাসিক উদাহরণ হল অস্ত্র প্রতিযোগিতা বা আর্মস রেস। ভাবুন দুটো প্রতিবেশী দেশের কথা। আদর্শ পরিস্থিতিতে কারোরই হয়তো অস্ত্র বানানো বা বিশাল সেনাবাহিনী পোষার ইচ্ছা নেই, কারণ এতে প্রচুর খরচ, যা অন্য ভালো কাজে লাগানো যেত। কিন্তু প্রত্যেকেই ভয় পায় যদি অন্য দেশ গোপনে অস্ত্র বানিয়ে ফেলে আর আক্রমণ করে বসে। ঠিক। এই পারস্পরিক অবিশ্বাসের কারণে দুদেশই নিজেদের রক্ষার জন্য অস্ত্র বানাতে শুরু করে। ফলাফল কি হয়? দুজনেরই প্রচুর খরচ হয়, নিরাপত্তা হয়তো বাড়েও না, কারণ অন্যজনেরও সমান অস্ত্র আছে, কিন্তু কেউই খরচ কমানোর ঝুঁকি নিতে পারে না। এটাই প্রিজনার্স ডিলেমা। প্রভাবশালী কৌশল বা ডমিনেন্ট স্ট্র্যাটেজি হল অস্ত্র বানানো, যার ফলে একটা অক্ষম ন্যাসের সাম্যাবস্থা তৈরি হয়, দুজনেই অস্ত্র বানায়। সবচেয়ে ভালো ফলাফল কেউই বানায় না, অর্জন করা খুব কঠিন, যদি না তাদের মধ্যে খুব শক্তিশালী ও বিশ্বাসযোগ্য চুক্তি থাকে। দেশগুলো কি এই খরচ কমাতে বা শক্তি বাড়াতে নিজেদের মধ্যে জোট বাঁধতে পারে? যেমন ধরুন ন্যাটো বা এই ধরনের জোট।
হ্যাঁ, পারে এবং করে। জোট বাঁধলে সম্মিলিত শক্তি বাড়ে, রিসোর্স ভাগাভাগি করা যায়, এটা একটা প্রণোদনা। কিন্তু জোটের ভেতরেও আবার সেই পুরনো রোগ ফ্রি রাইডিংয়ের সমস্যা দেখা দিতে পারে। কিভাবে? কোনো সদস্য দেশ হয়তো ভাবতে পারে জোটের অন্য বড় দেশগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রচুর খরচ করছেই, আমি না হয় আমার খরচটা একটু কমাই, কিন্তু জোটের যে নিরাপত্তা ছাতা, সিকিউরিটি আমব্রেলা, তার সুবিধাটা তো আমি ঠিকই পাবো। আচ্ছা, মানে জোটের ভেতরেও ফাঁকিবাজির সুযোগ থাকে। দেশের ভেতরেও কি এমন ফ্রি রাইডিং হয়? যেমন কেউ হয়তো বলল, আমি শান্তিপ্রিয় মানুষ, যুদ্ধবিরোধী, তাই দেশের প্রতিরক্ষায় কোনো কর দেব না বা সেনাবাহিনীতে যোগ দেব না। হ্যাঁ, নীতিগত বা অন্য কারণে কেউ কেউ এমনটা বলতেই পারে বা করতে চাইতে পারে। সরকার এই সমস্যা মোকাবেলার জন্য দুটো পথ নিতে পারে। এক, বাধ্যতামূলক সামরিক সেবা কনস্ক্রিপশন চালু করা, যেখানে নির্দিষ্ট বয়সের সব নাগরিককে সেনাবাহিনীতে যোগ দিতেই হবে। আরেকটা? আরেকটা হলো যথেষ্ট উঁচু বেতন ও সুযোগ সুবিধা দিয়ে পেশাদার স্বেচ্ছাসেবী সেনাবাহিনী, পেড ভলেন্টিয়ার আর্মি গঠন করা, যাতে যথেষ্ট লোক আকর্ষিত হয়। দুটো সিস্টেমেরই সুবিধা অসুবিধা আছে। প্রযুক্তি কি জাতীয় নিরাপত্তার ছবিটা বদলে দিয়েছে, বিশেষ করে ছোট আর বড় দেশের সম্পর্কের ক্ষেত্রে? অনেকটাই। আগে হয়তো দেশের আকার বা জনসংখ্যাই ছিল সামরিক শক্তির বড় নির্ধারক, কিন্তু এখন বিশেষ করে পারমাণবিক, রাসায়নিক বা জৈব অস্ত্রের মতো ব্যাপক ধ্বংসাত্মক প্রযুক্তিগুলো ছোট দেশের হাতেও অমচ ক্ষমতা তুলে দিয়েছে। এগুলো শুধু শত্রু সৈন্য নয়, সাধারণ মানুষের ঝুঁকিও অনেক বাড়িয়ে দিয়েছে। তবে একটা আশার কথাও বলা হয়, অভিজ্ঞতায় দেখা গেছে গণতান্ত্রিক দেশগুলো সাধারণত একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে না। এর কি কোনো ব্যাখ্যা আছে? একটা অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া হয়, স্বৈরাচারী শাসকের হয়তো যুদ্ধ থেকে ব্যক্তিগত লাভ থাকে, যেমন ক্ষমতা ধরে রাখা, সম্পদ দখল, আর যুদ্ধের খরচটা তিনি চাপিয়ে দেন জনগণের ওপর। কিন্তু গণতান্ত্রিক নেতারা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন, নির্বাচনে জিততে হয়, তাই যুদ্ধের বিপুল খরচ আর ঝুঁকি নেওয়ার আগে তাদের অনেকবার ভাবতে হয়। তাদের ব্যক্তিগত লাভেরও তেমন সুযোগ থাকে না, যদিও নির্বাচনী অনিশ্চয়তা অনেক সময় প্রতিরক্ষা ব্যয় কমিয়েও দিতে পারে। প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভর করা কতটা নিরাপদ? এটা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। আন্তর্জাতিক সম্পর্কে একটা কথা খুব প্রচলিত, দেশের কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। বিপদের সময় বা রাজনৈতিক মতবিরোধ হলে বিদেশি সরবরাহকারী হয়তো অস্ত্র বা যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিতে পারে। এই ঝুঁকি এড়ানোর জন্যই বেশিরভাগ দেশ চেষ্টা করে নিজেদের প্রয়োজনীয় প্রতিরক্ষা সরঞ্জাম নিজেদের দেশেই তৈরি করতে বা অন্তত সেই সক্ষমতা রাখতে। ইদানিং আরেকটা বিষয় খুব আলোচিত, অপ্রতিসম যুদ্ধবিগ্রহ, অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, বা সহজ কথায় সন্ত্রাসবাদ। এটা কি প্রচলিত রাষ্ট্রীয় যুদ্ধের চেয়ে আলাদা? হ্যাঁ, বেশ খানিকটা আলাদা। এর লক্ষ্য শুধু সামরিক স্থাপনা বা সৈন্যদের পরাজিত করা নয়, বরং সমাজের মধ্যে ভয়, আতঙ্ক আর অনিশ্চয়তা ছড়িয়ে দেওয়া, প্রায়শই সাধারণ নাগরিকদের লক্ষ্য করে। উদ্দেশ্য থাকে রাজনৈতিক বা ধর্মীয় লক্ষ্য আদায় করা। এর খরচ তো শুধু সরকারি নয়, সাধারণ মানুষের জীবনেও অনেক পড়ে নিশ্চয়ই। অবশ্যই সরকারের তো খরচ হয়ই নিরাপত্তা বাড়াতে, গোয়েন্দা তৎপরতা চালাতে, কিন্তু তার চেয়েও বড় কথা, সাধারণ মানুষের জীবনে এর প্রভাব পড়ে। বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা তল্লাশির নামে হয়রানি, চলাফেরায় বিধিনিষেধ, সবসময় একটা চাপা উদ্বেগ বা ভয়ের মধ্যে থাকা, আর সবচেয়ে দুঃখজনক হল নিরীহ মানুষের জীবনহানি। একটা ধারণা প্রচলিত আছে যে যারা সন্ত্রাসী হয় তারা হয়তো খুব দরিদ্র বা অশিক্ষিত। এই ধারণার কি কোনো ভিত্তি পাওয়া গেছে গবেষণায়? এটা একটা খুব কমন মিথ বা ভুল ধারণা, কিন্তু বেশ কিছু গবেষণা, যেমন অ্যালান ক্রিউগার ও জিতকা মালিকভারার বিখ্যাত স্টাডি দেখিয়েছে যে আন্তর্জাতিক সন্ত্রাসীদের অনেকেই কিন্তু দরিদ্র বা অশিক্ষিত নন, বরং অনেকেই মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবার থেকে আসা এবং ভালো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন। সুতরাং দারিদ্র্য বা শিক্ষার অভাবই এর মূল কারণ, এমনটা সরলীকরণ করা ঠিক হবে না। তাহলে তাদের উদ্দেশ্যটা কি? কেন তারা এই পথ বেছে নেয়? বইতে সর্বোচ্চ মূল্যবোধ বা সুপ্রিম ভ্যালুজ বলে একটা ধারণার কথা বলা হয়েছে, সেটা কি? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ধারণা। অনেক সময় দেখা যায় কিছু ব্যক্তি বা গোষ্ঠী এমন কিছু আদর্শ বা লক্ষ্যে বিশ্বাস করে যেগুলোকে তারা জাগতিক বা অন্য সব কিছুর ঊর্ধ্বে স্থান দেয়।
এই লক্ষ্যগুলো তাদের কাছে এতটাই সর্বোচ্চ বা পরম যে সেগুলোর জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে এমনকি নিজেদের জীবন দিতেও প্রস্তুত থাকে। কোনো কিছুর বিনিময়ে তারা এই লক্ষ্য থেকে সরতে বা আপোস করতে রাজি হয় না। উদাহরণস্বরূপ, যেমন কেউ হয়তো মনে প্রাণে বিশ্বাস করে যে এক বিশেষ ধরনের ধর্মীয় বা রাজনৈতিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাই জীবনের একমাত্র উদ্দেশ্য এবং এই পথে আত্মহতি বা শাহাদাত বরণ করলে পরকালে বিরাট পুরস্কার যেমন ৭২ হুরের লোভ দেখানো পাওয়া যাবে। এই ধরনের মৃত্যুর প্রতি ভালোবাসা বা পরিবারের জন্য গর্ব বয়ে আনার আকাঙ্ক্ষা কিংবা প্রাক মৃত্যুর সম্মাননা পাওয়ার ইচ্ছা, এগুলো তাদের কাছে অনেক বড় প্রণোদনা হিসাবে কাজ করতে পারে। বইতে কিছু সাংস্কৃতিক কারণের কথাও উল্লেখ করা হয়েছে, যেমন নারী পুরুষের অবাধ মেলামেশায় বাধা বা বহুবিবাহের মতো বিষয়গুলো হয়তো হতাশা তৈরি করতে পারে। এটা তো বিরাট চ্যালেঞ্জ। যারা মরতেই প্রস্তুত, যারা আপোস করতেই রাজি নয়, তাদের আটকানো যায় কিভাবে? প্রচলিত প্রতিরোধ বা ডিটারেন্সের ধারণা তো এখানে কাজ নাও করতে পারে। ঠিক, এটা একটা ভয়ানক চ্যালেঞ্জ। যারা নিজেদের জীবনকে তুচ্ছ মনে করে, তাদের শাস্তির ভয় দেখিয়ে বা সুযোগ সুবিধা কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে আটকানো খুব কঠিন। বইতে একটা সম্ভাব্য কিন্তু খুবই বিতর্কিত নীতির কথা উল্লেখ করা হয়েছে, যেমন সন্ত্রাসীর কাজের জন্য তার পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার হুমকি দেওয়া। এটা কি কাজ করতে পারে? তত্ত্বগতভাবে যদি সন্ত্রাসী তার পরিবার নিয়ে যথেষ্ট চিন্তিত থাকে, তাহলে হয়তো এটা একটা প্রতিরোধক হিসেবে কাজ করতে পারে। কিন্তু এটা নৈতিকভাবে খুবই প্রবলেম্যাটিক, কারণ পরিবারের অন্য সদস্যরা তো কোনো অপরাধ করেনি। তাদের শাস্তি দেওয়াটা কি ঠিক? গেম থিওরির মাধ্যমে বিশ্লেষণ করে দেখানো হয়েছে যে এই নীতি সবসময় কার্যকর নাও হতে পারে। এটা নির্ভর করে সন্ত্রাসীদের কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তার উপর, তাদের সর্বোচ্চ লক্ষ্য নাকি তাদের পরিবার। সন্ত্রাসবাদ মোকাবেলায় তো আরও অনেক নৈতিক দ্বিধাও সামনে আসে নিশ্চয়ই, যেমন সন্দেহভাজনদের ধরার জন্য প্রোফাইলিং করা, অর্থাৎ নির্দিষ্ট জাতি, ধর্ম বা চেহারার লোককে সন্দেহের চোখে দেখা। অবশ্যই, প্রোফাইলিং কতটা কার্যকর আর এটা কতটা নাগরিক স্বাধীনতার লঙ্ঘন বা বৈষম্যমূলক, এটা নিয়ে বিরাট বিতর্ক আছে। একদিকে নিরাপত্তা নিশ্চিত করার চাপ, অন্যদিকে সকল নাগরিকের সমান অধিকার রক্ষা করার দায়িত্ব, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখা খুব কঠিন। আরেকটা বিষয় হল সম্মিলিত শাস্তি, যেমন একজন সন্দেহভাজনের জন্য পুরো একটা গ্রাম বা কমিউনিটিকে শাস্তি দেওয়া বা তাদের চলাফেরায় বাধা সৃষ্টি করা। হ্যাঁ, এটাও আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ এবং নৈতিকভাবে একেবারেই অগ্রহণযোগ্য, কিন্তু অনেক সময় ক্ষমতার অপব্যবহার করে এমনটা করা হয়। বইতে একটা ইন্টারেস্টিং পয়েন্ট তোলা হয়েছে, যারা নিজেরা ব্যক্তিগতভাবে ঝুঁকির মুখে নেই, নিরাপদ দূরত্বে বসে আছেন, তাদের পক্ষে হয়তো মানবাধিকারের বা আইনি প্রক্রিয়ার প্রতিটি অক্ষর মেনে চলার কথা বলাটা সহজ, যাকে বলে সস্তা কথা, চিপ টক। কিন্তু যারা সরাসরি ঝুঁকির সম্মুখীন, তাদের কাছে হয়তো নিরাপত্তার প্রশ্নটাই অনেক বড় হয়ে দেখা দেয়। এটা একটা কঠিন বাস্তবতা। সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রচলিত আইনি পদ্ধতির বাইরে গিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কিনা তা নিয়েও তো সমাজে গভীর বিভেদ তৈরি হতে পারে। হ্যাঁ, হয়। একদিকে যেমন মানবাধিকার রক্ষার প্রশ্ন, অন্যদিকে রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার প্রশ্ন। অনেক সময় আইনি পেশার মানুষেরা হয়তো কঠোর পদ্ধতির বিরোধিতা করেন, কারণ এটা তাদের পেশাগত স্বার্থের পরিপন্থীও হতে পারে। আবার সমাজে রাজনৈতিক বিভেদও তৈরি হয়। কেউ হয়তো সন্ত্রাসীদের তুষ্ট করার নীতি অ্যাপিজমেন্ট নেওয়ার কথা বলে, আবার কেউ হয়তো বলে কোনো আপোস করা চলবে না। চেম্বারলিনের মিউনিক চুক্তির উদাহরণ তো প্রায়ই দেওয়া হয় আপোসকামিতার ব্যর্থতা বোঝাতে। অনেক সময় ভুক্তভোগীদেরই দোষারোপ করার একটা প্রবণতাও দেখা যায়। তাহলে আমরা দেখলাম পাবলিক গুডস ব্যাপারটা বেশ জটিল। বিশুদ্ধ, কনজেস্টেবল, উইকেস্ট লিঙ্ক, ভলান্টিয়ার টাইপ নানা রকম আছে। আর এগুলোর সরবরাহ আর অর্থায়নের মূল সমস্যা হলো ওই ফ্রি রাইডিং, যার মূলে আছে তথ্যের অভাব আর মানুষের কৌশলগত আচরণ, যা প্রিজনার্স ডিলেমার মতো পরিস্থিতি তৈরি করে। ঠিক তাই। আর জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলো তো আরও অনেক বেশি জটিল, যেখানে কৌশলগত সিদ্ধান্তের পাশাপাশি গভীর নৈতিক প্রশ্ন জড়িয়ে আছে। আমরা দেখলাম লিন্ডাল সমাধানের মতো তাত্ত্বিক মডেলগুলো সুন্দর হলেও বাস্তবে প্রয়োগ করা প্রায় অসম্ভব। আবার সরকারি হস্তক্ষেপেরও অনেক সীমাবদ্ধতা আছে, যা হয়তো আমরা এই সিরিজের পরের আলোচনাগুলোতে আরও বিস্তারিত দেখব। তাহলে আজকের এই আলোচনার শেষে আমাদের দর্শকদের বা শ্রোতাদের
ভাবনার জন্য কি প্রশ্ন থাকতে পারে? একটা বিষয় আমার মনে আসছে, যেহেতু তথ্যের সমস্যা আর কৌশলগত আচরণের কারণে আদর্শ সমাধান পাওয়া প্রায় অসম্ভব আর সরকারেরও অনেক সীমাবদ্ধতা আছে, তাহলে সমাজকে ঠিক কতটা অদক্ষতা মেনে নিয়েই এই পাবলিক গুডসগুলোর সরবরাহের উপর নির্ভর করতে হবে, বিশেষ করে জাতীয় নিরাপত্তার চেয়ে হয়তো কম গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি জিনিসগুলোর ক্ষেত্রে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা দিকও ভাবা যেতে পারে। এই যে অন্তর্নিহিত সমস্যাগুলো আমরা দেখলাম, ফ্রি রাইডিং, তথ্যের অভাব, সমন্বয়ের অসুবিধা, এগুলোকে মাথায় রেখে ভবিষ্যতে কি এই সম্মিলিত চাহিদাগুলো মেটানোর জন্য কোনো নতুন ধরনের, হয়তো আরও উদ্ভাবনী, বেসরকারি বা সামাজিক বা কমিউনিটি ভিত্তিক উদ্যোগ উঠে আসতে পারে, যা হয়তো আজকের এই সরকারকেন্দ্রিক বা পুরোপুরি বাজার ভিত্তিক ব্যবস্থার চেয়ে ভিন্ন পথে সমাধান খোঁজার চেষ্টা করবে? এটা নিয়েও কিন্তু ভাবার অনেক অবকাশ রইল।